16 জুলাই 2026 নিউ দিল্লি সুষমা স্বরাজ ভবন। এই ভবনের একটা রুমে বসে আছে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল, আর তার ঠিক সামনে বসে আছে 7টা দেশের সিনিয়র নিরাপত্তা কর্তারা। বাংলাদেশ, নেপাল, ভুটান, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, প্রত্যেক দেশ থেকে সবচেয়ে বড় নিরাপত্তা কর্তারা এসেছে এই মিটিংয়ে বা বৈঠকে। এই মিটিংয়ের নাম বিমস্টেক ন্যাশনাল সিকিউরিটি চিফস মিটিং। বাংলায় সোজাভাবে বললে এটা ছিল 7টা দেশের নিরাপত্তা প্রধানদের একটা বৈঠক। এই মিটিং শুনতে হয়তো খুবই সাধারণ মনে হচ্ছে, কিন্তু আসলে এই মিটিং এর পিছনে লুকিয়ে আছে একটা বিশাল বড় খেলা। একদিকে চীন প্রতিদিন বঙ্গোপসাগরের চারপাশে নিজের প্রভাব বাড়িয়ে চলেছে, মায়ানমারে বন্দর বানাচ্ছে আর বাংলাদেশে ইকোনমিক জোন বানানোর প্রস্তাব দিচ্ছে। আরেকদিকে আমাদের ভারত একটা পুরানো, প্রায় ভুলে যাওয়া একটা সংগঠনকে আবার নতুন করে জাগিয়ে তুলছে, আর সেই সংগঠনের নাম হলো বিমস্টেক। সেই জন্য নিউ দিল্লিতে অজিত ডোভালের নেতৃত্বে 7টা দেশকে নিয়ে মিটিং সেরে ফেললো আমাদের ভারত। কিন্তু এখানেই উঠছে প্রশ্ন যে আমাদের ভারত হঠাৎ করে এই 7টা দেশকে জোট করে নতুন করে এই সংগঠনকে আবার জাগিয়ে তুলতে চাইছে কেন? বঙ্গোপসাগরের চীন ঠিক কি করছে যার জন্য আমাদের ভারত এত দৌড়ঝাঁপ শুরু করে দিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, পাকিস্তান, চীনকে ছাড়া আমাদের ভারত বাকি প্রতিবেশী দেশগুলোকে নিয়ে এই জোট বেঁধে আসলে ঠিক কি করতে চাইছে? তো আজকের এই ভিডিওতে এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে খুলে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আসি, এই বিমস্টেক সংগঠনটা আসলে কি? এই বঙ্গোপসাগরকে কেন্দ্র করে যে দেশগুলো রয়েছে, এই দেশগুলোর মধ্যে বাণিজ্য, প্রযুক্তি আর অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর জন্য যে সংগঠন তৈরি হয়েছিল 1997 সালে, তাকেই বলা হয় বিমস্টেক সংগঠন। প্রথমে এই সংগঠন 4টা দেশ মিলে তৈরি হয়েছিল, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা আর থাইল্যান্ড। তার ঠিক কয়েক মাস পর মায়ানমার যোগ দেয়, তারপর 2004 সালে নেপাল, ভুটান যোগ দেয়। এখানে একটু লক্ষ্য করুন, প্রথম 4টা দেশ দক্ষিণ এশিয়ার, আর মায়ানমার, থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়া। মানে এই সংগঠন দক্ষিণ এশিয়া আর দক্ষিণ পূর্ব এশিয়াকে একসাথে জুড়ে দেয়, ঠিক যেইভাবে বঙ্গোপসাগর ভৌগোলিকভাবে এই দুই অঞ্চলকে জুড়ে রেখেছে। দেখুন, এই 7টা দেশ মিলিয়ে মোট জনসংখ্যা প্রায় 180 কোটি। মানে গোটা পৃথিবীতে যত মানুষ রয়েছে তার 22% এই 7টা দেশের মধ্যে থাকে। তাহলে একবার ভাবুন, গোটা ইউরোপ ইউনিয়নে যত মানুষ থাকে তার থেকে অনেক বেশি মানুষ আমাদের বিমস্টেক অঞ্চলে থাকে। তো এখানেই উঠে প্রশ্ন যে এত বড় একটা সংগঠন যার মধ্যে এত মানুষ থাকে, এত টাকা, তা সত্ত্বেও কেন আমরা এই সংগঠনের নাম তেমন একটা শুনিনি? এই উত্তরটা লুকিয়ে রয়েছে আরেকটা সংগঠনের গল্পে, সেটার নাম হলো সার্ক। এই সার্ক তৈরি হয়েছিল 1985 সালে, বিমস্টেক সংগঠনের অনেক আগে। এই সার্কের সদস্য ছিল 8টা দেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ আর আফগানিস্তান। শুরুতে সবাই ভেবেছিল যে এই সার্কই হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সংগঠন, যেখানে দেশগুলো একসাথে মিলেমিশে ব্যবসা বাণিজ্য আরও বাড়াবে। কিন্তু সমস্যা হলো ভারত পাকিস্তান। এই ভারত পাকিস্তানের সম্পর্ক কেমন সেটা তো আপনারা সবাই জানেন। এই কারণে সার্কের প্রতিটা মিটিংয়ে কোনো না কোনো ঝামেলা লেগেই থাকতো। সেই জন্য সার্ক সংগঠন আস্তে আস্তে অকেজো হয়ে পড়তে থাকে, অন্যদিকে বিমস্টেক সংগঠন আস্তে আস্তে গুরুত্ব পেতে থাকে। এই বিমস্টেকের আসল সুবিধা হলো এখানে পাকিস্তান নেই। মানে আমাদের ভারতের জন্য এমন একটা টেবিল যেখানে বসে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কথা বলা যায়, কিন্তু পাকিস্তানের বাধার মুখে পড়তে হয় না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো 2024 সালের মে মাসে এই বিমস্টেকের সমস্ত নিয়মগুলো আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়। এরপরে এই সংগঠন আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক স্বীকৃত পায় এবং আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। 2024 সালের আগে পর্যন্ত এটা ছিল অনেকটা কাগজ কলমের জোট, বাস্তবে তেমন একটা শক্তিশালী ছিল না। কিন্তু স্বীকৃত পাওয়ার পর এই জোট যেন আবার নতুন করে প্রাণ পেয়েছে, আর সেই প্রাণ ফেরানো কাজে সবচেয়ে বড় হাত রয়েছে আমাদের ভারতে। আর এখানেই উঠছে প্রশ্ন যে এই সংগঠনটা এত বছর ধরে তেমন একটা আলোচনায় ছিল না, তাহলে 2026 সালে এসে হঠাৎ করে আমাদের ভারতের নিরাপত্তা পরামর্শদাতারা এটাকে নিয়ে এত ব্যস্ত কেন? দেখুন, 16 জুলাই নিউ দিল্লিতে যে বৈঠকটা হয়েছে, এই বৈঠকটা ছিল 7টা দেশের জাতীয় নিরাপত্তা প্রধানদের একটা বৈঠক। অর্থাৎ প্রতিটা দেশের নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থার সবচেয়ে শীর্ষে বা সবচেয়ে বড় কর্মকর্তারা একসঙ্গে বসেছিলেন। এই বৈঠকে স্যার অজিত ডোভাল বারবার বলেছেন যে এই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে হলে এই 7টা দেশকে একসঙ্গে আরও বেশি কাজ করতে হবে। আর সেই কারণেই তিনি ভারতের প্রতিবেশী প্রথম নীতি, অ্যাক্ট ইস্ট নীতি আর মহাসাগর ভিশনের উপর জোর দেন। এই 3টা নীতি নিয়ে একটু পরে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করছি, কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই বৈঠকে কিন্তু মায়ানমারের কোনো নিরাপত্তা বা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা অংশগ্রহণ করেনি, কারণ মায়ানমারে এখন গৃহযুদ্ধ চলছে, সেই জন্য সেখানে নির্বাচিত সরকার নেই। তারপরেও মায়ানমারের সামরিক সরকারের প্রতিনিধিরা এই মিটিংয়ে অংশগ্রহণ করেছে। এখান থেকে এটাই বোঝা যায় যে এই বিমস্টেক সংগঠনকে শক্তিশালী করার জন্য ভারতের সঙ্গে সঙ্গে আরও যে বাকি 6টা প্রতিবেশী দেশ রয়েছে তারাও খুব ভালোভাবে নজর দিচ্ছে। মানে এই বৈঠকটা শুধু একটা রুটিন বৈঠক ছিল না, এই বৈঠকে 30 বছরের পুরানো একটা জোটকে নতুন করে আপগ্রেড করার একটা ছক কষা হয়ে গেল। এত বছর ধরে এই বিমস্টেক সংগঠনকে সাধারণত সবাই চিনত একটা অর্থনৈতিক সংগঠন হিসাবে, যেমন ব্যবসা বাণিজ্য, বন্দর উন্নয়ন, কিন্তু এখন এই সংগঠনে সিকিউরিটি
সিকিউরিটি বা নিরাপত্তার দিকটাও যোগ হয়েছে। মানে শুধু এখন ব্যবসা নয়, এই 7টা দেশ জঙ্গি হামলা, সমুদ্রপথে বিভিন্ন রকমের গন্ডগোল, সাইবার হামলা, এই সব কিছু ক্ষেত্রে একসাথে কাজ করবে। এই বৈঠকে আরও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধরুন কোথাও সাইক্লোন এলো বা সমুদ্রপথে কোথাও বড় দুর্ঘটনা ঘটলো, তখন এই 7টা দেশ একসাথে কিভাবে উদ্ধার কাজ চালাবে তার জন্য একটা পরিকাঠামো তৈরি করা হয়েছে। এবার আসি বঙ্গোপসাগরের কথায়, কারণ এই বঙ্গোপসাগরকে কেন্দ্র করে আমাদের ভারত নতুন মাস্টার প্ল্যান তৈরি করছে, ওইদিকে চীন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেখুন, বঙ্গোপসাগরের এই অঞ্চল দিয়ে প্রতিদিন প্রচুর পণ্যবাহী জাহাজ চলাচল করে। আমাদের ভারত 2026 সালের এপ্রিল মাসে একটা নতুন নীতি প্রকাশ করেছে, INMSS 2026। এই নীতিতে ভারত স্পষ্টভাবে বলেছে যে পূর্ব ভারত মহাসাগর আর বঙ্গোপসাগর আগামী দিনে দীর্ঘমেয়াদী কৌশলগত প্রতিযোগিতার একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। মানে আমাদের ভারত এখন থেকে স্বীকার করছে যে এই অঞ্চলে আগামী দিনে প্রতিযোগিতা আরো বাড়তে চলেছে। এই নীতিতে আমাদের ভারত আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে আগামী দিনে সমুদ্রপথে প্রতিযোগিতা শুধু নৌবাহিনীর জাহাজ দিয়ে হবে না, এটা হবে বন্দর, লজিস্টিক নেটওয়ার্ক, সাপ্লাই চেনের পরিকাঠামো আর ডিজিটাল সংযোগ নিয়ে। মানে বুঝলেন তো, এখন যুদ্ধ মানে শুধু কামান বন্দুক না, এখন যুদ্ধ মানে কোন দেশ কোথায় বন্দর বানাচ্ছে, কে কোন দেশে গিয়ে বিনিয়োগ করে রেল লাইন পাচ্ছে, কোন দেশের ইন্টারনেট কেবল কোথা দিয়ে যাচ্ছে। এটাই আধুনিক ভূরাজনীতির বা জিওপলিটিক্সের নতুন খেলা। আর বঙ্গোপসাগর এই খেলার নতুন দাবার বোর্ড হয়ে উঠেছে। আর এই দাবার বোর্ডের একদিকে রয়েছে আমাদের ভারত আর অন্যদিকে রয়েছে চীন। এখন চীনা মায়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডোরকে জোর দমে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। চীনের বিদেশি পণ্য আদান প্রদানের জন্য এখনো পর্যন্ত সমুদ্রপথেই ভরসা, সেটা মূলত মালাক্কা প্রণালী দিয়ে। এই মালাক্কা প্রণালীর সরু জলপথ যদি কোনো যুদ্ধের কারণে বা কোনো সংঘাতের কারণে যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু চীনের পুরো ব্যবসা বাণিজ্যই বন্ধ হয়ে যাবে। তাই চীন চাইছে একটা বিকল্প রাস্তা তৈরি করতে। তাই এখন চীনের নজর বাংলাদেশ আর মায়ানমারের দিকে পড়েছে, কারণ এখানে ইউনান প্রদেশ থেকে সরাসরি বঙ্গোপসাগরে পৌঁছানো যায়। এখানে একটু লক্ষ্য করুন, মায়ানমারেও চীনের বন্দর রয়েছে, পাকিস্তানের গোয়াদার বন্দরে চীনের বিনিয়োগ রয়েছে। এই সব কিছু মিলিয়ে একটা প্যাটার্ন তৈরি হয়, যাকে বিশ্লেষকরা বলে থাকেন স্ট্রিং অফ পালস। অনেক বিশ্লেষকরাই বলে থাকেন এইভাবে চীন সামুদ্রিক অঞ্চলে আমাদের ভারতকে ঘিরে নিতে চাইছে। তবে এটাকে নিয়ে বিতর্ক রয়েছে। অনেকেই মনে করে যে এটা চীনের সামরিক পরিকল্পনা, আবার অনেকে মনে করে যে এটা বাণিজ্যিক বিনিয়োগ। সত্যিটা আসলে কি সেটা বলা কঠিন, তবে এটা ঠিক যে চীনের প্রতিটা বন্দরে বিনিয়োগ, প্রতিটা পাইপলাইন, প্রতিটা রেল লাইন চীনকে কিন্তু মালাক্কা প্রণালীর ওপর নির্ভরতা কমাতে সাহায্য করছে। তবে আমাদের ভারতও কিন্তু চুপচাপ বসে নেই। আমাদের ভারত গ্রেট নিকোবর দ্বীপে বড় বিনিয়োগ করছে, কারণ আমাদের এই দ্বীপের অবস্থান মালাক্কা প্রণালী আর 6 ডিগ্রি চ্যানেলের খুব কাছে। আমাদের ভারতেরও এখানে একটা কৌশল আছে, নাম নেকলেস অফ ডায়মন্ড। মানে ভারত মহাসাগরের চারপাশে নিজের বন্দর এবং বন্ধুত্বের নেটওয়ার্ক তৈরি করা। ঠিক যেমন চীনের রয়েছে স্ট্রিং অফ পালস, সেই রকম আমাদের ভারতের রয়েছে নেকলেস অফ ডায়মন্ড। সোজা কথায় এখানে একটা খেলা চলছে, যেটাকে সরাসরি যুদ্ধও বলা যায় না, আবার শান্তিও বলা যায় না। এটাকে বলা হয় গ্রে জোন কম্পিটিশন। মানে যুদ্ধ আর শান্তির মাঝামাঝি একটা অবস্থা, যেখানে একটা পক্ষ আরেকটা পক্ষকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সরাসরি সংঘাতে জড়াচ্ছে না। এই দুটো বড় দেশের খেলার মধ্যে আবার ছোট ছোট কয়েকটা দেশের ভূমিকা রয়েছে, যেমন বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড আর শ্রীলঙ্কা। এই ছোট ছোট দেশগুলো নিজেদের স্বার্থ অনুযায়ী কোনো দেশের পক্ষে থাকছে, কোনো দেশের বিপক্ষে থাকছে। বাংলাদেশের কথাই যদি বলি, গত কয়েক বছরে বাংলাদেশের রাজনীতির অনেক পরিবর্তন এসেছে। বাংলাদেশে শেখ হাসিনার সরকার পড়ে যাওয়ার পর থেকে ভারত বাংলাদেশের সম্পর্কে কিছুটা টানাপোড়ান চলছিল, তবে বর্তমান সময়ে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান, তার সাথে ভারতের সম্পর্ক অনেকটা মাঝামাঝি অবস্থায় রয়েছে। মানে খুব ভালোও নয়, খুব খারাপও নয়। বাংলাদেশের এই নতুন সরকার বিমস্টেক সংগঠনের সাথে সক্রিয়ভাবে থাকছে, কিন্তু তার সাথে সাথে তারা বলছে যে সার্ক সংগঠনকেও আবার নতুন করে গড়ে তোলার জন্য, যেটা আমাদের ভারতের জন্য কিন্তু স্বস্তির খবর নয়, কারণ আমাদের ভারত সার্ক সংগঠনকে ছেড়ে বিমস্টেক সংগঠনকে প্রাধান্য দিতে চাইছে। তাহলে এখান থেকে এটাই স্পষ্ট হয়ে যাচ্ছে যে বাংলাদেশ ভারতের সঙ্গে থাকতে তো চাইছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে পাকিস্তান, চীনকেও সমানভাবে গুরুত্ব দিতে চাইছে। আর সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের মোংলা বন্দরের প্রজেক্ট চীনকে দিয়ে দেওয়া। এই প্রজেক্টের চুক্তি কিন্তু ভারতের ছিল। ভারতের এই প্রজেক্ট চালু করতে দেরি হওয়ার জন্য বাংলাদেশ সেই চুক্তি বাতিল করে চীনকে দিয়ে দেয়। এখান থেকে এটাই স্পষ্ট হয়ে যাচ্ছে যে বাংলাদেশ অর্থনৈতিক স্বার্থে চীনের সাথে সম্পর্ক জোরদার করতেও কিন্তু দ্বিধাবোধ করছে না। এখানে একটা প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে যে বাংলাদেশ কি তাহলে ভারতের থেকে দূরে সরে যাচ্ছে? দেখুন, আমার অ্যানালাইসিস অনুযায়ী শেখ হাসিনা সরকারের পতনের পর এমনিতেই বাংলাদেশ ভারতের থেকে অনেকটাই দূরে সরে গেছে, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলাদেশ কিন্তু নিজের স্বার্থ অনুযায়ী কাজ করছে। একদিকে নিরাপত্তার জন্য আমাদের ভারতের কাছে আসছে,
আর ওইদিকে অর্থনীতির জন্য চীনের কাছে যাচ্ছে। মানে বাংলাদেশ যে কোনো একটা দেশের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে থাকতে চাইছে না, তারা চাইছে যে প্রতিবেশী দুটো শক্তিধর দেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে। মায়ানমারের কথাই যদি বলি, মায়ানমার এখন বিমস্টেক সংগঠনের একটা জটিল সদস্য। বর্তমানে মায়ানমার সরকারের প্রধান মিন উং হেং এখন আন্তর্জাতিক অপরাধ আদালতের নজরে রয়েছে। তারপরেও আমাদের ভারত বিমস্টেক সংগঠনের আলোচনার টেবিলে এই সরকারকে জায়গা দিয়েছে বলে অনেকেই সমালোচনা করছে। আমাদের ভারতের প্রায় 1600 কিলোমিটার সীমান্ত মায়ানমারের সঙ্গে রয়েছে, সেই জন্য মায়ানমারের সঙ্গে সম্পর্ক বজায় রাখাটা আমাদের ভারতের খুবই দরকার। এই মায়ানমারে যে দুই গোষ্ঠীর মধ্যে গৃহযুদ্ধ চলছে, এই যুদ্ধে অনেক সক্রিয়ভাবে জড়িত রয়েছে চীন। চীন কিন্তু মায়ানমারে দুটো গোষ্ঠীকেই সমর্থন করছে, কারণ শেষ পর্যন্ত যেই গোষ্ঠী জিতবে চীন সেই গোষ্ঠীর কাছ থেকে সুবিধা লুটতে পারবে। তবে আমাদের ভারতের কাছে কিন্তু এইরকম বিকল্প নেই। আমাদের ভারত এখনো পর্যন্ত একটা গোষ্ঠীর সাথেই কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে পেরেছে, আর এই গোষ্ঠী মায়ানমারে এখন সরকার চালাচ্ছে। না হলে মায়ানমারে আমাদের ভারতের প্রভাব একেবারেই কমে যাওয়ার আশঙ্কা থাকতো। শ্রীলঙ্কার কথা বললে একটাই প্রসঙ্গ চলে আসে, সেটা হলো হাম্বানটোটা বন্দর। কয়েক বছর আগেই আমরা দেখলাম যে শ্রীলঙ্কা চীনের ঋণ শোধ করতে না পেরে ওই হাম্বানটোটা বন্দর চীনকে লিজে দিতে বাধ্য হয়েছে 99 বছরের জন্য। এই ম্যাপে একবার লক্ষ্য করুন এই সমুদ্র অঞ্চল থেকে চীন কতটা দূরে রয়েছে। তা সত্ত্বেও বিভিন্ন দেশের বন্দরে চীন বিনিয়োগ করে এই অঞ্চলে নিজেদের প্রভাব দিনকে দিন বাড়িয়েই চলেছে। তবে থাইল্যান্ডের গল্পটা একটু ভিন্ন। থাইল্যান্ডে হয়েছিল বিমস্টেকের 6ষ্ঠতম সম্মেলন। থাইল্যান্ড আবার ভারতের অ্যাক্ট ইস্ট নীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ পার্টনার, কারণ ভারত মায়ানমার থাইল্যান্ড ত্রিদেশীয় হাইওয়ে তৈরি হচ্ছে, যেটা আমাদের ভারতের পূর্বাঞ্চলকে সরাসরি দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে যুক্ত করছে। তবে হ্যাঁ, এই হাইওয়ে প্রজেক্ট মায়ানমারে গৃহযুদ্ধের কারণে অনেক দেরি হচ্ছে। এখানেই বোঝা যাচ্ছে যে বিমস্টেক সংগঠন আমাদের ভারতের কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমাদের ভারত ভালোভাবেই জানে যে শুধু জাহাজ আর বন্দর দিয়ে এই প্রতিযোগিতা জেতা যাবে না। এই লড়াই জিততে হলে সমস্ত প্রতিবেশী দেশগুলোকে সাথে রাখতে হবে, তাদের বিশ্বাস অর্জন করতে হবে, তাদের সাথে সম্পর্ক আরো মজবুত করতে হবে। তবেই তারা চীনের চাপে না পড়ে আমাদের ভারতের সঙ্গে স্বেচ্ছায় কাজ করতে চাইবে, আর এই কাজটাই সোজা করে দিতে পারে বিমস্টেক সংগঠন। এই কারণেই নিউ দিল্লিতে 16 জুলাইয়ের বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর সেই জন্য আমাদের ভারত এই বিমস্টেক সংগঠনকে শুধু বাণিজ্য সংগঠন না, সঙ্গে নিরাপত্তার জোট হিসাবে গড়ে তুলতে চাই, যেখানে 7টা দেশ একসাথে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পরিকল্পনা তৈরি করবে। আসলে আমাদের ভারত একটা ছোট পরিবার তৈরি করতে চাইছে, যেখানে পাকিস্তান থাকছে না। আর সবচেয়ে বড় কথা, এই বিমস্টেক সংগঠন যদি একবার মজবুত হয়ে যায়, তাহলে সমুদ্র অঞ্চলে নিরাপত্তার জন্য বাইরের কোনো শক্তির প্রয়োজন হবে না। এবার আসি আসল প্রশ্নে। কাগজ কলমে ছক কষাকষি আর শুনতে তো খুবই সুন্দর লাগছে, কিন্তু বাস্তবে এগুলো কার্যকর হবে? আমার অ্যানালাইসিস অনুযায়ী বাস্তবে কার্যকরী প্রক্রিয়া খুবই ধীর। তবে জিওপলিটিক্সের যে কোনো বড় খেলা কিন্তু খুব ধীরগতিতেই ঘটে থাকে, কারণ এটা তো কোনো একটা দেশের ব্যাপার নয়, 7টা দেশের বড় বড় কর্মকর্তাদের মতের ব্যাপার। দেখুন, বর্তমান সময়ে দাঁড়িয়ে 3টে সম্ভাবনা দেখা যায়। প্রথম সম্ভাবনা, যদি এই বিমস্টেক সংগঠন সত্যিই মজবুত হয়ে ওঠে, তাহলে শুধু ভারতের স্বার্থই রক্ষা হবে না, সঙ্গে আরও বাকি 6টা ছোট ছোট দেশেরও স্বার্থ রক্ষা হবে। দ্বিতীয়, বিগত 29 বছর ধরে এই সংগঠনকে তেমন একটা কোনো দেশ গুরুত্ব দেয়নি, কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে এই সংগঠনকে সমস্ত দেশগুলো আস্তে আস্তে গুরুত্ব দিচ্ছে। এর ফলে এই সংগঠন আরও মজবুত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। আর তৃতীয়, যদি ছোট ছোট দেশগুলো এই সংগঠনের ওপর বিশ্বাস না রেখে কখনো ভারতের কাছে আসে, আবার কখনো চীনের কাছে যায়, তাহলে কিন্তু এই সংগঠনের শক্তি নড়বড়ে হতে থাকবে। অ্যাট দ্য এন্ড আমি একটা কথাই বলবো, আমাদের ভারত বঙ্গোপসাগরে নিজের প্রভাব ধরে রাখার জন্য বিমস্টেক সংগঠনকে আরো জোর দিচ্ছে, আর ওইদিকে চীন বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তানে রাস্তা বানাচ্ছে, বন্দর বানাচ্ছে, বিভিন্ন করিডোর তৈরি করছে। তো আজকের ভিডিও বাস এই পর্যন্তই। আপনার মতে কি বলে, এই বঙ্গোপসাগর অঞ্চলে আমাদের ভারত কি নিজের প্রভাব ধরে রাখতে পারবে, নাকি চীন ক্রমশ প্রভাব বাড়াতে থাকবে, নাকি ছোটখাটো দেশগুলো নিজেদের স্বার্থ অনুযায়ী এই প্রভাবকে ব্যালেন্স করে চলবে? আপনার মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। জয় হিন্দ।